পরের দিন সে তার সাথে দেখা করে আর তাকে একটা ম্যাজিক্যাল পেপার দেয়। ভ্যাং তাকে তার সাথে ওইখানে যেতে বলে যে আমার ওইখানে নেগেটিভ এনার্জি ফিল হয়। শাও ওইখানে যায় আর সে তার পাওয়ারটাকে ইউজ করে ওইখানের আকাশটা কালো হয়ে যায় আর সে ওইখানের ইভেল স্পিরিটদের সাথে কথা বলতে পারছিল। তখন ইভেল স্পিরিট আর শাও একটা ডিল করে নেয়। শাও বলে তুমি যদি এই জমি বা অন্য জমি দখল করে নাও তাহলে তোমার জীবন আরো 1 বছর কমে যাবে। এটা বলেই শাও ওইখান থেকে চলে আসে। পরের দিনে শাও লুয়ের সাথে ছিল। শাও আর লু প্ল্যানিং করে যে তারা বাইরে যাবে। তখনই একজন গ্র্যান্ডমা এসে শাওয়ের উপরে চিৎকার করতে লাগে। লু তো কিছুই বুঝতে পারছিল না আর গ্র্যান্ডমা তার গ্র্যান্ড চাইল্ডের জন্য অনেক বেশি চিন্তিত ছিল, কারণ ওনার মনে হচ্ছিল যে শাওয়ের ফরচুন টেলিং এর জন্য ওনার গ্র্যান্ডসন এখন হসপিটালে আছে। শাও ওনাকে বলে আমি তো আপনাকে চিনি না, কিন্তু শাও ওনাকে অনেক ভালো করেই চিনতো। সেই যে ছেলেটাকে কাগজ দিয়েছিল পাহাড়ে যাওয়ার আগে, ছেলেটা ওই দিন তার কথাটাকে শুনেনি, তাই তার এই অবস্থা হয়েছে। কিন্তু শাও এই ব্যাপারটাকে নিয়ে চিন্তিত ছিল যে লু যদি তার লাইভ ব্রডকাস্টের ব্যাপারে জানতে পারে তাহলে সে তাকে ছাড়বে না। তখন গ্র্যান্ডমা তাকে ওই কাগজগুলোকে দেখাতে লাগে আর বলে আমার কাছে প্রমাণ আছে যে তোমার এই ফিয়ন্সে ম্যাজিক পারে এমন নাটক করে। তুমি তো অনেক বড় একটা কোম্পানির প্রেসিডেন্ট আর তুমি কি এখনো এইগুলোকে বিশ্বাস করো? তখনই ওইখানে জি আর ব্যাং আসে আর অনেক অজুহাত দেখায় আর তাদের এই কথা বলার জন্য সবকিছু ওইখানেই সেট হয়ে যায়। আর তারা এমন বোঝাতে লাগে যে গ্র্যান্ডমা এখানে ভুল মানুষকে ধরেছে। শাও বলে দেখো উনি আমার উপরে অনেক বেশি দোষ দিয়েছে। আর তারা দুজন বাসার ভিতরে চলে যায়। শাও বলে তুমি কি আমার উপরে রেগে আছো? আমি প্রশ্ন দেখতে পারছি। সে বলে আমি তোমার উপরে রেগে নেই, আমি আন্টির উপরে রেগে আছি যে আন্টি তোমাকে কতগুলো কথা শুনিয়েছে। শাও বলে তাহলে ঠিক আছে। লু বলে আমি তো তোমার উপরে কোনোদিনও রাগ করতে পারি না। এখনই এখানে এমি আসে। লু বলে হঠাৎ করে সে এইখানে কিভাবে আসে? শাও বলে তুমি হয়তো তাকে দেখতে পাওনি আর আমি তো তাকে এখানে নিয়ে এসেছি কারণ আমি তার সাথে দেখা করতে চাচ্ছিলাম, এই জন্য। তারপরে তারা কথা বলার জন্য চলে যায়। লু বলে তাদেরকে একটু বেশি ক্লোজ মনে হচ্ছে। জি বলে হ্যাঁ, কারণ তারা অনেক আগে থেকেই একে অপরকে চিনে। লু বলে এই ব্যাপারটা তো আমিও জানি না, তাহলে তুমি কিভাবে জানলে? জি বলে তুমি কি বাসার মধ্যে থাকো নাকি? আর আমি শাওর সাথে পড়ালেখা করি। আর শাও কথায় কথায় আমাকে তার ব্যাপারে বলেছিল। যখনই তারা রুমে যায় তখনই এমি তাকে সবকিছু বলে যে তাদেরকে এখন টেম্পলে যেতে হবে। যখনই তারা ওইখান থেকে যেতে লাগে তখন লু তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা এখন কোথায় যাচ্ছ? শাও তখন তাকে মিথ্যে কথা বলে। এমি বলে তুমি আমার সাথে যাচ্ছ আর এই ব্যাপারে ওনাকে কেনই বা বলছো? শাও বলে আসতে বলো, কারণ সে আমার ফিউচার হাজবেন্ড। সে আমাকে সব জায়গায় যাওয়ার আগে বলে যায়, তাই আমাকেও বলতে হবে যে আমি কোথায় যাচ্ছি। লু তখন হাসতে লাগে আর বলে কোনো সমস্যা নেই, তোমরা যেখানে যেতে চাও যেতে পারো, আমি ড্রাইভারকে বলে দিব আর তোমরা যেখানে যেতে চাও যেতে পারো। শাও জানতো যে লুয়ের ড্রাইভার যদি তাকে নিয়ে যায় তাহলে ড্রাইভার এসে লুকে বলে দিবে যে তারা টেম্পলে গিয়েছে, এই জন্য সে তাকে বারণ করতে লাগে। এই সবটা ব্যাপার জি বুঝতে পারে আর বলে আমি তো ফ্রি আছি, আমি তোমাকে ওইখানে নিয়ে যাই। আর আমি বাসায় বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছে। আর তারা সবাই ওইখান থেকে যেতে লাগে। বাইরে আসার পর শাও জিকে বলে ধন্যবাদ, এখন তুমি এখান থেকে যেতে পারো। জি বলে আমি তোমাদের সাথে যাওয়ার জন্য এসেছি। শাও বলে কোনো দরকার নেই, আর আমরা এখান থেকে তেলেপেতে হয়ে চলে যাব। জি বলে তুমি যদি আমাকে সাথে নিয়ে যাও তাহলে তোমার জন্যই ভালো হবে। যদি আমার ভাই ওইখানে চলে যায়, না হয় সে যদি তোমাকে কল দেয় তাহলে তুমি কি করবে? তখন তো তোমার আমার সাহায্যের প্রয়োজন আছে আর আমি তোমাকে তখনই সাহায্য করতে পারবো যখন আমি তোমার সাথে থাকবো। শাও বলে ঠিক আছে। আর সে এমির আর জিয়ের হাত ধরে। জি তখন ভয় পেতে লাগে আর চিৎকার করছিল। লু তার আওয়াজ শুনতে পায় আর ভাবে সে চিৎকার কেন করছে। যখনই তারা দুজন ওইখানে চলে যায় তখন এমি তার পাওয়ার দিয়ে ওই ইভেল পার্সনের সাথে ফাইট করতে লাগে, কিন্তু ওই স্পিরিটটা অনেক বেশি স্ট্রং ছিল আর এমি তাকে ফাইট ব্যাক করতে পারছিল না। তখন ওই স্পিরিটটা সামনে আসে আর ওইটা ওই ভন্ডটাই ছিল যে ঘুকে ক্যাপচার করে রেখেছিল। শাও বলে এত বেশি ওয়ার্নিং দেওয়ার পরও তুমি এখনো ঠিক হওনি। তুমি তো অনেক ভালো করেই জানো যে তুমি আমার কিছুই করতে পারবে না। ভন্ড বাবা বলে তোমার কেন মনে হয় যে আমি তোমার কিছুই করতে পারবো না? আর আমার কাছে আগের পাওয়ার নেই, আমি তো এখন আরো বেশি শক্তিশালী হয়ে গেছি আর এইবার তুমি আমার কিছুই করতে পারবে না। শাও বুঝে যায় যে সে যে পাওয়ার গুলোকে ইউজ করছে এখানে কেউ তাকে এটাকে শিখিয়ে দিয়েছে। তখন শাও তাকে অনেক শাস্তি দেয় আর তাকে সম্পূর্ণ সত্যিটা বলতে বলে। তখন মৌ তাকে কিছুই বলে না আর বলে এটা আমার শক্তি আর আমি এটাকে ইউজ করেছি, আর তুমি কোনোদিনও জানতে পারবে না যে আমার বস কে। শাও বুঝে যায় যে সে তাকে সত্যিটা বলবে না, তাই সে তাকে পুড়িয়ে দেয়। পরের দিনে রাত হয়ে যায় আর প্রচন্ড বৃষ্টি হচ্ছিল।
তখন লুয়ের মনে পড়ে যে তারা তো কোনো ছাতা নিয়ে যায়নি, আর সে ছাতা নিয়ে যেতে লাগে। তখনই তারা ওইখানে আসে। লু বলে বাইরে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে। শাও তখন তাকে হাক করে বলে আমার অনেক বেশি ভয় লাগছে। যেভাবে সে বিদ্যুৎকে ভয় পাচ্ছে, আর সে তো একজনকে বিদ্যুৎ দিয়ে জ্বালিয়ে দিয়েছে। লু বলে তুমি আমাদেরকে দেখে কেন হাসছো, গিয়ে কাজগুলোকে করো। পরের দিন শাও আর লু লিভিং রুমে আসে। তখন এখানে মিনি তার জন্য অনেক কিছু নিয়ে আসে, যাতে সে তার লাইভ ব্রডকাস্ট সহজেই করতে পারে। লু তো এগুলোকে দেখে কিছুই বুঝতে পারছিল না, আর শাও মিনিকে ইশারা করে। মিনি কিছুই বুঝতে পারছিল না, আর সে সবকিছু খুলে বলতে চায়। তখনই জি এসে তার মুখটাকে বন্ধ করে আর বলে শাও ইনফ্লুয়েন্সার হতে চায়, এই জন্যই সে এইখানে এত কিছু এনেছে। লু বলে এমন ব্যাপার, তুমি আমাকে এই ব্যাপারে আগেও বলতে পারতে। আমি কোম্পানিতে কথা বলে দিব, আর তোমার যা ইচ্ছে করবে তুমি ওইটাই করতে পারো। জি বলে এটাতে আমাদের তোমার সাহায্যের কোনোই দরকার নেই, আর এটা একটা অ্যাসাইনমেন্ট যেটা আমাদেরকে কলেজ থেকে দেয়া হয়েছে, যেটা আমাদেরকে নিজেদেরকেই করতে হবে, তাই তুমি সাহায্য করবে না। জি বলে ঠিক আছে, আর শাও তুমি অনেক ভালো করে এই অ্যাসাইনমেন্টটাকে কমপ্লিট করবে, আর আমি তাকে বিশ্বাস করি। আর সে সবাইকে অল দ্য বেস্ট বলে ওইখান থেকে চলে যায়। মিনি বলে আমি কিছুই বুঝতে পারছি না, পুরোটা চায়না জানে যে তুমি লাইভ ব্রডকাস্ট করো, আর তুমি সবার সমস্যাগুলোকে সমাধান করো, আর লু এই ব্যাপারে এখনো জানে না। তখন জি আর শাও একে অপরকে দেখে হাসে। ব্যাং শাওকে নিয়ে বাসায় আসে। তখনই আমরা তার অ্যাডপ্টেড সিস্টারকে দেখতে পাই, আর তার নাম ছিল ডেজি। ব্যাং ডেজিকে বলে আমরা আমাদের রিয়েল সিস্টারকে খুঁজে পেয়েছি, যাকে আমরা এতদিন যাবৎ খুঁজছিলাম। তখন ডেজি ভাবে যে কেউ তার সিস্টার, কেউ বলে না আমি তোমার সিস্টার না, আমার তো নিজের মা বাবা আর ভাইও আছে, আর তোমার সিস্টার আমি না শাও। আর ভাই তাকে বলে দেয় যে শাও আমাদের রিয়েল সিস্টার। ডেজির এটা শুনে ভালো লাগে যে শাও তার রিয়েল সিস্টার, কিন্তু তার একটু হেজিটেটও ফিল হচ্ছিল। শাও তার থেকে ক্ষমা চায় যে আমাকে ক্ষমা করে দিও যে আমি এসে তোমার ওই জায়গাটা নিয়ে নিয়েছি। ডেজি বলে সমস্যা নেই, তুমি এখন ফিরে এসেছো, তাই তুমি এই বাসার মেয়ে হয়ে থাকতে পারো। শাও বলে কেন, এখনো তো তারা তোমাকে তাদের সিস্টার ভাবে। ডেজি বলে কিন্তু আমি অ্যাডপ্টেড, আর ওনাদের আগে মনে হয়েছিল যে আমি এই বাড়ির রিয়েল ডটার, কিন্তু ডিএনএ টেস্ট করে জানা যায় যে আমি রিয়েল ডটার না। ব্যাং বলে তোমরা দুজনেই আমার সিস্টার, আর রিয়েল আর অ্যাডপ্টেডে আমার কোনোই সমস্যা নেই। শাও তখন ডেজিকে বোঝায়। ডেজি বলে তুমি কি আমার উপরে রাগ করছো না যে এতদিন যাবত আমি তোমার জায়গায় ছিলাম? শাও বলে আমি তোমার উপরে কেন রাগ করব, তারা সবাই তোমাকে আপন ভাবে, আর তুমি কোনো ভুল কাজ করোনি যে আমি তোমার উপরে চিৎকার করব। আর যা যেমন আছে এমনই ঠিক আছে। পরের দিনে শাও তার লাইভ ব্রডকাস্ট শুরু করে, আর আজকের লাইভে একটা পাগল পার্সন অ্যাড হয়। আর এই ছেলে 3টা বিয়ে হয়ে গেছিল, আর সে তার সমস্যার কথা শাওকে বলতে লাগে যে আমার মধ্যেই কোনো সমস্যা আছে, আমি যাকেই বিয়ে করি ওই মেয়েটা কিডন্যাপ হয়ে যায়, না হলে মারা যায়। শাও তখন তার প্রিভিয়াস লাইফের ব্যাপারে বলতে লাগে যে তোমার মা অনেক বেশি স্মার্ট, আর তুমিও। আর তোমার ওয়াইফের ব্যাপার, তারা কেউই অ্যাক্সিডেন্টে মারা যায়নি, তাদেরকে তুমিই মেরেছো। এটা শোনার পর ওই লোকটা বলে মিথ্যে কথা বলা বন্ধ করো। শাও বলে আমি মিথ্যে কথা বলি না, আর তুমি অনেক ভালো করে জানো যে তোমার থার্ড ওয়াইফ কোথায় আছে। তখনই ওই লোকটা তার থার্ড ওয়াইফের ডেড বডি দেখাতে লাগে, আর সে তার পাশেই তার ওয়াইফের বডিটাকে ফ্রিজ করে রেখেছিল। সবাই এটা দেখে ভয় পেয়ে যায়। শাও বলে চিন্তা করার দরকার নেই, আর পুলিশ তাকে খুঁজে তার বাসায় যাবে, আর আমি তোমাকে শাস্তি দেওয়ার মতো কেউই না। তখনই পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়, আর আমরা তার ভিতর থেকে একটা ইভেল সোলকে বের হতে দেখি, আর ওইটা একটা ইভেল সোল ছিল। অন্যদিকে আমরা শাওকে দেখি তার ইউনিভার্সিটি শেষ হয়, আর সে লুকে মেসেজ করে তাকে পিক করার জন্য। সে যখন ক্যাম্পাসে হাঁটছিল তখনই তার কাছে তার ক্লাসমেট আসে, আর সবার সামনে প্রপোজ করতে লাগে। আর সবাই এই জিনিসটা দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, আর চিয়ার আপ করতে লাগে। যে এই জিনিসটা দেখে অবাক হয়, আর তার ক্লাসমেটকে বোঝায় যে এটা হতে পারবে না, কারণ সে আমার সিস্টার ইন ল। তখন ক্লাসমেটের মনে হতে লাগে যে সে তার সাথে মজা করছে, আর তাকে ভয় দেখাচ্ছে, তাই সে তাকে বলে তোমার ভাইকে বলো তাকে এখান থেকে নিয়ে যেতে। তখনই লু ওইখানে আসে, আর তার ক্লাসমেট তাকে দেখে ভয় পেয়ে যায়। আর ক্লাসমেট ভাবে আমি যদি জানতাম যে সে লুয়ের গার্লফ্রেন্ড, তাহলে আমি কোনোদিনও তাকে অ্যাপ্রোচ করতাম না। আর সে শাও আর লুয়ের থেকে ক্ষমা চায়, আর শাওকে বলে আমি তোমাকে সত্যি পছন্দ করি, আর ফিউচারে যদি তোমাদের ব্রেকআপ হয়ে যায় তাহলে তুমি আমার ব্যাপারে ভাবতে পারো। জি তখন তার মুখ বন্ধ করে তাকে ওইখান থেকে নিয়ে যায়। লু তাকে জিজ্ঞাসা করে আজকে যেভাবে এই ছেলেটা তোমাকে অ্যাপ্রোচ করেছে তোমার সাথে কি সবসময় এমনই হয়? শাও বলে না, এমনটা আজকেই হয়েছে, আর যদি এমনও হয় তাহলে কি আমি তোমাকে ছেড়ে যাব না? আর শাও অনেক ভালোভাবেই বুঝতে পারে যে লু জেলাস ফিল করছে। অন্যদিকে শাও তার ভাইকে বলে তুমি জানো তো যে তুমি অনেক তাড়াতাড়ি বাবা হতে যাচ্ছ। ব্যাং এটা শুনে অবাক হয়ে যায়, আর ভাবতে লাগে ওই মেয়েটা কে।
যার সাথে সে নাইট স্পেন্ড করেছিল। রাতে সাও ঘুমানোর চেষ্টা করছিল কিন্তু সে ঘুমাতে পারছিল না, কারণ সে খারাপ স্বপ্ন দেখে আর সে ইভিল স্পিরিটটাকে অনুভব করতে পারে। তখন এলো তার জন্য পানি নিয়ে আসে। তখন শাওয়ের কাছে তার ভাই কল করে। পরের দিনে শাও তার ভাইয়ের সাথে দেখা করতে যায়। তখন তার ভাই অনেকগুলো মেয়ের ছবি দেখায় আর বলে এদের মধ্যে কে আমার বাচ্চার মা হবে। শাও তাদের মাঝখানে কাউকে খুঁজে পাচ্ছিল না। ফাইনালি সে ওই মেয়েটাকে খুঁজে পায়। এটা দেখে তার ভাই ভাবনায় পড়ে যায়, কারণ সে ওই মেয়ের সাথে একবারই দেখা করেছিল। শাও বলে ওই দিন তুমি ড্রিঙ্ক করেছিলে, তাহলে অনেক কিছুই হতে পারে, এটা তোমাকে মনে করা উচিত। পরের দিনে তারা ওই মেয়েটাকে বাঁচানোর জন্য চলে যায়। যখনই তারা ওইখানে যায় তখনই তারা ওই মার্কসম্যানটাকে ওইখানে দেখতে পায় আর সে শাওকে এখানে আসতে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। আর সে শাওয়ের উপরে নেট দিয়ে দেয়। এটার কারণে শাও তার পাওয়ারগুলোকে ইউজ করতে পারছিল না। ছেলেটা বলে এখানে সবকিছু স্পিরিচুয়াল জিনিস দিয়ে তৈরি করা, তাই তুমি তোমার পাওয়ার ইউজ করতে পারবে না। যখনই শাও তার পাওয়ার ইউজ করে ওই ছেলেটাকে এই সবকিছুর মাঝখানে ফাঁসিয়ে দেয়, এটা দেখে ওই ছেলেটা অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ ওই ছেলেটা বুঝতে পারেনি যে শাও অনেক বেশি পাওয়ারফুল। শাও যখন তার ফেস থেকে মাস্কটাকে সরাতে লাগে তখনই ওই ছেলেটা ওইখান থেকে গায়েব হয়েছে। তখন শাও তার ভাই আর সিস্টার ইন লকে নিয়ে ওইখান থেকে বাসায় চলে যায়। আর শাও অনেক বেশি পাওয়ার ইউজ করে ফেলেছিল, এই জন্য তার মাথা ঘুরতে লাগে। তাই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর লু তাড়াতাড়ি করে তার সাথে দেখা করতে আসে আর জিজ্ঞাসা করতে লাগে তোমার কি হয়েছে। শাও তো লুকে কিছুই বলতে পারতো না, তাই সে তাকে পিরিয়ডের ব্যাপারে বলে দেয়। লু বলে যদি এমন ব্যাপারে হয়ে থাকে তাহলে তুমি আমাকে রাত্রে বলতে পারতে, আমি এই সবকিছুতেই নর্মালাইজ আর আমি তোমার আরো ভালোভাবে কেয়ার করতে পারতাম। শাও বলে সমস্যা নেই, এখন তো তুমি জেনে গেছো, তাই তুমি আমার অনেক ভালোভাবে খেয়াল রাখো। তখনই আমরা ওই হসপিটালের মধ্যে ওই মার্কসম্যানটাকে দেখতে পাই। আর সেও একটা রোগী সেজে ওইখানে এসেছিল। নার্স তাকে চিনতে পারছিল না আর সে তার থেকে তার নাম জিজ্ঞাসা করে। তখন সে নার্সকেই হিপনোটাইজ করে দেয় আর ওইখান থেকে চলে যায়। পরের দিনে তার ভাই ভাবি তার সাথে দেখা করতে আসে আর তার ভাবি তাকে ধন্যবাদ বলছিল ওনার জীবন বাঁচানোর জন্য। তখনই ওইখানে ভ্যাং এর ছোট ভাইও আসে। সে একটা বিষয় নিয়ে চিন্তিত ছিল, কারণ তার গার্লফ্রেন্ড তার থেকে অনেক ভালো একটা প্রপোজাল আশা করছিল। তখন তার ভাবি বলে এটা তো অনেক ভালো আইডিয়া। ছোট ভাই বলে আমি বুঝতে পারি না যে মেয়েরা এত বেশি কমপ্লিকেটেড কেন হয়। শাও বলে তোমাকে চিন্তা করার দরকার নেই, তুমি শুধু একটা প্রপোজাল অ্যারেঞ্জ করতে চাও, আমি তোমাকে এটার মধ্যে সাহায্য করব। তারপরে ওইখানে গু আসে আর তারা বাসায় চলে যায়। পরের দিন যখন শাও তার লাইফ করার জন্য যাচ্ছিল তখন ওই ইভেল পার্সনটা তার উপরে নজর রাখছিল আর সে ওই বাড়িটাকে টার্গেট করে। লু ওই বাড়ির মধ্যেই ছিল আর অন্যদিকে শাও তার লাইভ ব্রডকাস্ট শুরু করে দেয়। তখন একটা লোক তার সমস্যার কথা বলে যে আমার ওয়াইফ আমাকে বারবার ছেড়ে চলে যাচ্ছে, আমার তো এখন এমন মনে হচ্ছে যে সে আমার ওয়াইফ না। তখন শাও কিছু গণনা করে আর বলে আপনার ওয়াইফ আর আপনাকে ভালোবাসে না, উনি অন্য কাউকে পেয়ে গেছে, তাই উনি আপনাকে ছাড়তে চায়। এটা শোনার পর ওই লোকটা অনেক বেশি কষ্ট পায়, কারণ সে তার ফার্স্ট লাভ ছিল আর এখন এসব কিছু হচ্ছে সে একদমই এটা আশা করেনি। অন্যদিকে আমরা লোকে দেখতে পাই তার অ্যাসিস্ট্যান্ট শাওয়ের লাইভ ব্রডকাস্টটা তাকে পাঠায়। সে তো এটা দেখে অবাক হয়ে যায়। তখনই ওইখানে শাও আসে কিন্তু সে তাকে কিছুই বলে না। লু তাকে বলে তোমার আজকে আসতে এত লেট কেন হলো। শাও বলে আজকাল আমার অ্যাসাইনমেন্ট একটু বেশি হয়ে গেছে এজন্য। আর সে এটা বলে উপরে ফ্রেশ হওয়ার জন্য চলে যায়, কিন্তু সে তার মোবাইলটা ওইখানেই ফেলে যায়। তখন গ্রুপের মধ্যে অনেক বেশি টেক্সট আসছিল। লু ওই মোবাইলটাকে দেখতেই যায়। তখন ওইখানে শাও এসে তার থেকে ওই মোবাইলটা নিয়ে নেয়। লু বলে তুমি এমন অ্যাক্ট কেন করছো যে তুমি আমার থেকে কিছু লুকাতে চাও। শাও বলে আমি কি লুকাচ্ছি, আর সে তার মোবাইলটা দেখাতে লাগে, কারণ সে আগে ওই গ্রুপের থেকে লিভ নিয়ে নিয়েছিল যাতে লু তার উপরে সন্দেহ না করে। কিন্তু লুও বুঝে যায় যে শাও যে লাইভ ব্রডকাস্ট করে এটা সবাই জানে, শুধু সে ছাড়া। আর আমিও দেখতে চাই যে শাও আমার থেকে এই ব্যাপারটাকে কতদিন লুকাতে চায়। লু যখনই ওইখান থেকে যায় তখনই সবাই তার সাথে দেখা করতে আসে আর জিজ্ঞাসা করতে লাগে তুমি গ্রুপ থেকে কেন লিভ নিয়েছ, লুকে সবকিছুর ব্যাপারে জেনে গেছে। ব্যাংক বলে আমি এখনই গিয়ে লুকে উচিত শিক্ষা দিচ্ছি সে নিজেকে কিভাবে। শাও বলে লু এখনো এই ব্যাপারে জানে না, কিন্তু আমি শিওর না যে লু এই ব্যাপারে জানে নাকি না। তারপরে তারা সবাই একসাথে প্ল্যানিং করতে লাগে। রাত্রে লু যখন ঘুমায় তখনই শাও তার স্বপ্নে যায় আর বলে আজকে আমাদের বিয়ে, তুমি কি আমাকে অ্যাকসেপ্ট করবে আমার ভালো আর খারাপ জিনিসগুলো। লু বলে আমি তোমাকে ভালোবাসি, তাই আমি সবকিছুকেই অ্যাকসেপ্ট করব। আর শাও তার লাইভ ব্রডকাস্টের ব্যাপারেও তাকে বলে। লু বলে আমি এই ব্যাপারে জানি, কিন্তু আমি তোমার উপরে রেগে নেই, কিন্তু আমি এই ব্যাপারটা নিয়ে কষ্ট পাচ্ছি যে সবাই এই ব্যাপারে জানে কিন্তু আমি জানি না।
তখনই লু জেগে যায় আর ভাবতে লাগে আমি এত আজব স্বপ্ন কেন দেখছি। পরের দিনে ডেজি আর শাও কোথায় যেন যাচ্ছিল, তখন ড্রাইভারটা অনেক আজব আচরণ করতে লাগে আর ওই ড্রাইভারটাকে মাস্ক মেনে হিপনোটাইজ করে রেখেছিল। যখনই ওই ড্রাইভারটা অ্যাক্সিডেন্ট করতে যায় তখনই শাও তার ম্যাজিক দিয়ে গাড়িটাকে থামায় আর তারা দুজন গাড়ি থেকে বের হওয়ার পরে তারা ওই ড্রাইভারটাকে অনেক বেশি মারে। লুও তখন ওইখানে এসে পড়ে। শাও তো তাকে দেখে হাঁক করে আর বলে তুমি কি জানো যে আমি কত বেশি ভয় পেয়ে গেছিলাম। ড্রাইভার তো কনফিউজ হয়ে যায় যে এখনই তো সে আমাকে অনেক বেশি মারছিল আর এখনই এমন বলছে যে সে অনেক বেশি ভয় পাচ্ছে। পরের দিনে শাও তার লাইভ ব্রডকাস্ট করছিল। সে সবাইকে বলে আজকে আমি আপনাদের সবাইকে আমার লাইফে আসার সুযোগ করে দিয়েছি। তখনই তার লাইভ ব্রডকাস্টের মধ্যে হঠাৎ করে লু এসে পড়ে আর শাও তাকে দেখে অবাক হয়ে যায়। লু ওই লাইফটাকে দেখছিল আর সে শাওর উপরে প্রাউড ফিল করছিল কারণ মিলিয়নের উপরে লোক এই লাইফটাকে দেখছিল। তখন তার কলমটা নিচে পড়ে যায় আর ভুলবশত তার রিকোয়েস্ট বাটনে ক্লিক হয়ে যায়। শাও তো কিছুই বলতে পারছিল না আর ডেজি আর কিয়াও কিছুই বলছিল না। তখনই জি এসে বলে তোমরা কি করছো আর এখানে কি চলছে। লু বলে আমি তোমার সিস্টার ইন লর লাইভ ব্রডকাস্ট দেখছি। এটা শুনে শ্যান অবাক হয়ে যায় আর সে গিয়ে দেখে আর ওইখানে সবাই লুয়ের প্রশংসা করছিল যে সে এত হ্যান্ডসাম। তখন শাও ওই লাইফটাকে এন্ড করে দেয় আর সবাই কমেন্টে কথা বলা বলে করছিল যে মনে হচ্ছে যে আমাদের সিস্টার ভালোবাসায় পড়ে গেছে। শাও বলে হ্যাঁ সে আমার ফিয়ন্সে আর আমি ভুলবশত তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি আর সে তো এখন অফিসের মধ্যে কাজ করছে। আর সে লাইভ ব্রডকাস্টটাকে শেষ করে দেয়। ওইখানে সবাই অনেক বেশি ভয় পেয়েছিল যে লু এখন তাদের সাথে কি করবে। লু যখনই বাসায় আসে সে খাবার খাওয়ার জন্য বসে যায় আর শাও তার সামনে গিয়ে বসে। সবাই তখন লুকিয়ে তাদেরকে দেখছিল। শাও তাকে বলে তুমি কি আমার উপরে রাগ করোনি যে আমি তোমার থেকে এত বড় একটা জিনিস লুকিয়েছি। লু বলে আমার তোমার উপরে না নিজের উপরে রাগ হচ্ছে যে আমি তোমাকে এমন কি বলেছি যে তুমি আমার থেকে এই বিষয়টাকে লুকিয়ে গেছো। তখনই শাও তার কাছে যায় আর বলে তুমি আমাকে প্রথমবার দেখাতেই বলেছিলে যে তুমি এসব জিনিসকে বিশ্বাস করো না, তাই আমি ভেবে নিয়েছিলাম যে আমি এইগুলোকে করব না, কিন্তু এগুলোকে না করলে আমি এইখানে সার্ভাইভও করতে পারবো না আর আমাকে ভালো পয়েন্ট জোগাড় করতে হবে যাতে আমি মানুষ হতে পারি। লু বলে কোনো সমস্যা নেই আর তোমার যা ইচ্ছে করবে তুমি তাই করতে পারো। আর সে তাকে কিস করে। সবাই তখন হাসতে লেগে যায়। তখন তারা ওইখান থেকে চলে যায় আর তারা অনেক বেশি ক্লোজ আসছিল। তখন ওইখানে জি আসে আর বলে আমি কিছুই দেখিনি আর সে ওইখান থেকে চলে যায়। পরের দিনে শাওর কাছে জি আসে আর বলে আমি কিছুই বুঝতে পারছি না যে ডেজির কি হয়ে গেল। তখন শাও ক্যালকুলেট করে আর বুঝতে পারে যে ডেজি অনেক বড় একটা বিপদের মধ্যে আছে। তখনই আমরা মার্কসম্যানকে দেখতে পাই আর তার নাম ছিল ফ্যাংলি। সে এইসব কিছুকে করছিল। সে তো শাওকে টার্গেট করতে পারছিল না, তাই সে শাওয়ের ফ্রেন্ড আর ফ্যামিলিগুলোকে টার্গেট করছিল যাতে শাও এসব কিছুতে কষ্ট পায় আর সে তার অ্যাসিস্ট্যান্টকে পাঠায় এসব কিছুকে করার জন্য। তখন ওইখানকার সবাই তার অ্যাসিস্ট্যান্টকে মেরে মেরে তাড়িয়ে দেয়, কিন্তু অ্যাসিস্ট্যান্ট তবুও ওই ইনফরমেশনগুলো নিয়ে তার কাছে আসে। পরের দিনে তারা যখন ডেজির সাথে দেখা করতে যায় তখন সব ভাবতে লাগে যে আমাকে ব্যাংলির মুখোমুখি হতেই হবে, কারণ অতীতেই ব্যাংলি তার কিংডমের উপরে আক্রমণ করেছিল আর সে শাওকে শেষ করতে চাচ্ছিল আর শাওয়ের পাওয়ারগুলোকেও। শাও তখন এমির সাথে তার কাছে যায় আর লুও ওইখানে আসে। শাও যখনই লুকে দেখে তখনই তার লুয়ের জন্য চিন্তা হতে লাগে। লু বলে তুমি তো আমাকে বলেছিলে যে আমি তোমার অনেক ভালো গুড পয়েন্ট আর আমি থাকলেই তুমি রিচার্জ হতে পারো, তাই আমি তোমার সাহায্য করব। তখন তাদের মাঝখানে ঝগড়া হতে লাগে আর ভ্যাংলিন মনে হচ্ছিল যে সে শাওয়ের পাওয়ারগুলোকে নিয়ে নিবে, কিন্তু তার নিজেরই সব পাওয়ারগুলো চলে যায় আর সে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ওইখান থেকে হেলে চলে যায়। তখন শাও আর লু তাদের জীবন নতুন ভাবে শুরু করে আর এইখানেই আমাদের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।